আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শাকিল হাসান মৃদুল পড়াশোনা করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিউপিতে। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি টার্গেট বিউপি স্পেশাল জিকে ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং যে যার মতো তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিয়েছো। তোমাদের এই যাত্রাকে সহজ থেকে সহজতর করার জন্য তোমাদের পাশে আছে দেশের সবথেকে বড় পাবলিকেশন জয়কলি পাবলিকেশন। আমার কথা কি স্পষ্ট শুনতে পারতেছো এবং পিছনের বোর্ডটাকে স্পষ্ট দেখা যায়? সবাই একটু কমেন্ট করে জানাও যে পিছনের বোর্ডটা স্পষ্ট দেখতে পারতেছে এবং আমার কথাও কি ক্লিয়ার শোনা যাচ্ছে। একটু কমেন্ট করে সবাই জানাও। একটু কমেন্ট করে জানাও যে আমার ভয়েস স্পষ্ট শুনতে পারতেছে এবং পিছনের বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর কে কোথা থেকে ক্লাসটিতে জয়েন হয়েছে সেটাও একটু কমেন্ট করে সবাই জানিয়ে দাও। আমি যেখানে ক্লাস নিই আমার একটা কিউরিওসিটি থাকে যে কে কোথা থেকে ক্লাস করতে সেটা জানার। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে ক্লাসটি করতেছো, একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, আমি ক্লাসটিতে একটু জয়েন হয়ে নিলাম। আর ক্লাসটি সবাই একটু শেয়ার করে দাও যাতে করে সবাই একটু ক্লাসটি দেখার সবাই একটু সুযোগ পায় এবং এই ক্লাসটি রেকর্ডে থাকবে, তোমরা পরে চাইলেও দেখতে পারবে। তো সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও। আর দেখি কে কোথা থেকে কমেন্ট করেছো, একটু কমেন্ট করে জানিয়ে দাও। দেখি একজন কমেন্ট করেছে বরিশাল থেকে। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। আজকে খুব দ্রুতই আমরা ক্লাসটিতে যাব, মূল ক্লাসে প্রবেশ করব। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও আর ক্লাসটি শেয়ার করে দাও। পরে তোমাদের যখন আবার এই ক্লাসটি দেখতে হবে ওটা তোমরা পেয়ে যাবে খুব দ্রুতই। আর আজকের ক্লাসটি মূলত হচ্ছে বিউপি কেন্দ্রিক এবং বিউপিতে কী ধরনের প্রশ্ন হয় সেটা সম্পর্কে স্পষ্ট তোমরা একটা ধারণা পাবে যে বিউপিতে কী ধরনের প্রশ্ন হয় বা কোথা থেকে প্রশ্ন হয়। আর আমরা যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিই না কেন সেই প্রতিষ্ঠানের প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকতে হয়। কারণ হচ্ছে কি, যদি আমরা সেই প্রতিষ্ঠান সম্পর্কে স্পষ্ট ধারণা রাখি তাহলে কোথা থেকে পড়তে হবে এবং কি পড়তে হবে সেটা আমরা কি স্পষ্টভাবে জানতে পারবো। আর আমাদেরকে আরেকটা বিষয় সহজ হবে, সেটা হচ্ছে কি, যেই বিশ্ববিদ্যালয় বা যেখানে পরীক্ষা দেই কোনটা থেকে প্রশ্ন আসে সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি যেখান থেকে প্রশ্ন আসে না। কারণ হচ্ছে ওই টপিকটুকু আমরা বাদ দিলে আমাদের সিলেবাসটা অনেক শর্ট হয়ে যায়। তো আজকে ক্লাস করলে আমরা একদম স্পষ্ট একটা ধারণা পাবো বিউপির জিকেটা কোথা থেকে প্রশ্ন হয় এবং কোথা থেকে প্রশ্ন হয় না। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরা খুব দ্রুতই মূল ক্লাসে প্রবেশ করব। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা যাতে করে সবাই দেখতে পারে। সবাই দ্রুত জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করে সবাই জানিয়ে দাও কে কোথা থেকে জয়েন করেছো ক্লাসটিতে। আমরা খুব দ্রুতই মূল ক্লাসে প্রবেশ করব। আচ্ছা, আমরা এখন মূল ক্লাসে প্রবেশ করি। আমরা প্রথমে কি প্রশ্ন সমাধান দিয়ে করবো, আর এই প্রশ্নের সমাধানের যে ব্যাখ্যাগুলো থাকবে সেখান থেকে আমরা নতুন অনেকগুলো তথ্য জানতে পারবো। ঠিক আছে, আমরা মূল ক্লাসে প্রবেশ করছি। প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব এটা হচ্ছে, তোমরা সবাই একটু কমেন্ট করে আগে যারা পারো তারা আনসার করে দিবা। দেখি এই প্রশ্নটার উত্তর কে কে পারে, একটু কমেন্ট করে সবাই একটু জানিয়ে দাও যে এই প্রশ্নের উত্তরটা এটা হবে। ঠিক আছে, আমি প্রশ্নটা বোর্ডে দিয়ে দিচ্ছি, দেখো সবাই এটার উত্তরটা আনসার করো যে কি হবে। সবাই উত্তরটা দাও কমেন্টে, দেখি কে কে পারে এই প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে, এই কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির সদস্য কতজন ছিল? ঠিক আছে, একজন কমেন্ট করেছো বি। ঠিক আছে, আরেকজন কমেন্ট করেছে বি। আচ্ছা, এটার উত্তর হবে সি। এটা সঠিক উত্তর হবে সি। সঠিক উত্তর হবে কি সি। আমরা জানি আমরা কি কত সালে একটা কনস্টিটিউশন পাই। এই কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির প্রধান কে ছিলেন? এই কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন কে? ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন তাকে প্রদান করে কি এই সংবিধানটা কি প্রণয়ন করা হয়। ডক্টর কামাল হোসেন
এই সদস্য সংখ্যা ছিল কতজন? 34 জন। কতজন সদস্য সংখ্যা ছিল? 34। এবং এর মাঝে একজন মহিলা ছিলেন, তার নাম হচ্ছিল কি? রাজিয়া বানু। এবং একজন বিরোধী দলীয় ছিলেন, তার নাম হচ্ছে কি? সুরঞ্জিত সেনগুপ্ত। তো প্রথম প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেছি। অনেকে কমেন্ট করেছে, দু একজন কমেন্ট করেছে দেখলাম এখন সি, সাব্বির রিয়াত, তারপর হচ্ছে সজীব কমেন্ট করেছে কি? সি। তো তাদের উত্তর সঠিক হয়েছে। এটার উত্তর হচ্ছে কি? সি। আমরা পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা আমাদের সলিউশন করা শেষ। BRRI এটা কোথায় অবস্থিত? দেখি সবাই একটু কমেন্ট করে জানাও যেটা কোথায় অবস্থিত। এটা কোথায় অবস্থিত? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটার পূর্ণরূপ হচ্ছে কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় অবস্থিত? সবাই একটু কমেন্ট করে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। সবাই একটু কমেন্ট করে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত? সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা উত্তর করার জন্য বেশিক্ষণ টাইম নিব না, 30 সেকেন্ড করে টাইম পাবে, তোমরা তার মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এটা, হ্যাঁ এখন অনেকে কমেন্ট করেছো যে ডি। এটা হচ্ছে কোথায়? গাজীপুর। আমরা জানি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1970 সালে। কত সালে? 1970 সালে রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে। কোথায়? গাজীপুরের জয়দেবপুরে। কত সালে? 1970 সালে প্রতিষ্ঠিত এবং গাজীপুরের জয়দেবপুরে। দেখো পরের প্রশ্নটা, আমার আগের ক্লাস যারা করে ছিল তারা হয়তো এই প্রশ্নের উত্তরটা সহজে পেরে যাবে। যে আগের ক্লাসটা যেহেতু বাংলাদেশের মানচিত্র নিয়ে ছিল, তো ওইটা থেকে তোমরা এইটা পারার কথা। তোমরা দেখো আয়তনে বাংলাদেশের সবথেকে বৃহত্তম জেলা কোনটি? সবাই একটু কমেন্ট করে উত্তরটা দাও। দেখি এমডি সজীব কমেন্ট করেছিল আগের প্রশ্নে ডি। তোমাদের উত্তর সঠিক হয়েছে। এইটার উত্তরটা সবাই একটু দিয়ে দাও কমেন্টে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন টার্ম অফ ভলিউম? বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা কোনটি? দেখি এটা একটু কমেন্ট করে সবাই বলো কোনটি। সাব্বির রিয়াত ও বলেছে বি। এটা একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলো যে এটা কি হবে। আজকে তোমরা আগে সলিউশন বলবে, তারপর আমি ব্যাখ্যা সহকারে সলভ দিব। হ্যাঁ অনেকে দেখি কমেন্ট করেছো বি। হ্যাঁ এটার উত্তর হচ্ছে কি? বি, রাঙামাটি। বাংলাদেশের আয়তনের সবথেকে বৃহত্তম জেলা হচ্ছে কি? রাঙামাটি। আবার সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে কি? নারায়ণগঞ্জ। আমাদের আরও কিছু জানতে হবে প্রশাসনিক অঞ্চলের ক্ষেত্রে। বাংলাদেশের সিটি কর্পোরেশনের মাঝে সবথেকে বড় সিটি কর্পোরেশন হচ্ছে কি? গাজীপুর। বাংলাদেশের সবথেকে বড় সিটি কর্পোরেশন হচ্ছে কি? গাজীপুর। সবথেকে ছোট হচ্ছে কি? সিলেট। আমাদের অনেকগুলো তথ্য এটা দ্বারা আমরা মনে রাখতে পারবো। কারণ এর আগের দিন যারা মানচিত্রের ক্লাসটি করেছি তারা হয়তো এগুলো আমরা কি খুব ভালোভাবে পারবো। গাজীপুর হচ্ছে কি সবথেকে বড় সিটি কর্পোরেশন, আর সবথেকে ছোট সিটি কর্পোরেশন হচ্ছে কি? সিলেট। আবার সম্প্রতি সর্বশেষ যে সিটি কর্পোরেশন এটা হচ্ছে কি? সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ঠিক আছে, তাহলে সবথেকে বড় জেলা কোনটা? রাঙামাটি। আর সবথেকে ছোট হচ্ছে নারায়ণগঞ্জ। আবার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সবথেকে বড় গাজীপুর আর হচ্ছে সিলেট। আবার সম্প্রতি যেটা হয়েছে সর্বশেষ সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছিল ময়মনসিংহকে। ঠিক আছে, অনেকে উত্তর করেছে হাসিবুল হাসান হাসিব, সে বলেছে রাঙামাটি, তার উত্তর সঠিক হয়েছে। তারপর রিফাত তামান্না হিয়া, সে বলেছে বি। তোমাদের উত্তর সঠিক হয়েছে। তারপরের প্রশ্নে যাই আমরা। এটা সবার পারা উচিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই গানটার রচয়িতাকে? সবাই একটু দ্রুত কমেন্ট করে দাও। সবাই একটু দ্রুত কমেন্ট করে দাও যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটার রচয়িতা কে? সবাই একটু দ্রুত কমেন্ট করে দাও যে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে? হুমায়রা ইসলাম কমেন্ট করেছে আপেল মাহমুদ। না, এটা হয়নি। তারপর সবাই একটু কমেন্ট করে দাও যে এটার উত্তরটা কি হবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটার রচয়িতা কে? সাব্বির রিয়াদ কমেন্ট করেছে
বি, রিফাত তামান্না হিয়া সি। ঠিক আছে, এটার জন্য আমরা মনিরা মিম তিনি কমেন্ট করেছেন যে এটা হচ্ছে কি উত্তর সি। আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে সি। ঠিক আছে, এই গানটার রচয়িতা আমাদের সবসময় একটা বিষয় খুবই কনফিউশন লাগে, সেটা হচ্ছে রচয়িতাকে আর সুরকারকে। এই গানটার রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী এবং সুরকার হচ্ছে কে? আলতাফ মাহমুদ। ঠিক আছে, এই গানটার রচয়িতা হচ্ছে গাফফার চৌধুরী। আরেকটা তথ্য আমাদের জানতে হয় এটা নিয়ে কি, প্রথমে এই গানটা সুরকার মানে সুর করেছিলেন, সুরারূপ করেছিলেন হচ্ছে আব্দুল লতিফ, কিন্তু সেই সুরের থেকে আলতাফ মাহমুদ যে সুরটা করেছিলেন সেই সুরটা কি অনেক বেশি সুন্দর, এবং বর্তমান যে সুরে গাওয়া হয় সেটা হচ্ছে কি আলতাফ মাহমুদের। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরটা কি হচ্ছে? উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী এবং এই গানটা সুরকার হচ্ছে কি আলতাফ মাহমুদ। ঠিক আছে, প্রথম সুরকার যদি আসে সেক্ষেত্রে তোমরা দিবে হচ্ছে কি আব্দুল লতিফ। ঠিক আছে, পরের প্রশ্ন যাই। উইম্বলডন কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? আমরা যারা খেলাধুলা দেখে থাকি তারা হয়তো জানবো, ক্রিকেট, ফুটবল এগুলা খেলার পরেও আরও অনেকগুলো খেলা আছে, যেমন টেনিস, টেবিল টেনিস, এইগুলা খেলার। এটার উত্তরটা সবাই দেখে একটু দিয়ে দাও যে উইম্বলডন কোন খেলার সাথে সম্পর্কিত। একজন কমেন্ট করেছে বি। ঠিক আছে, এটার উত্তর আমরা আসলে বেশিক্ষণ সময় দিতে পারবো না উত্তর দেওয়ার জন্য, সবাই একটু দ্রুত কমেন্ট করবে যাতে করে আমি তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারি। এটার এই উইম্বলডন খেলাটার সম্পর্কিত হচ্ছে, এটা হচ্ছে সবথেকে মর্যাদাপূর্ণ আসর হচ্ছে টেনিসের। টেনিস আবার কি দুই ধরনের, কি কি? একটা হচ্ছে লন টেনিস আর একটা হচ্ছে টেবিল টেনিস। ঠিক আছে, ওই লন টেনিসের সবথেকে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর হচ্ছে উইম্বলডন। যেমন অস্ট্রেলিয়া ওপেন, ইউএস ওপেন, ডেভিস কাপ এগুলোর মতো কি এটাও কি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে লন টেনিসের সাথে। আবার অনেক খেলা আছে, যেমন কি অনেক খেলা ক্রিকেট খেলার সাথে সম্পর্কযুক্ত, যেমন ট্রফি হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি, তারপর হচ্ছে অ্যাশেস, তারপর আবার অনেকগুলা খেলা ইউসিএল, তারপরে যেগুলো বলি ফুটবলের সাথে ফিফা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, তো অনেক কিছু। তো এটার মতো তেমনি কি একটা টুর্নামেন্ট হচ্ছে উইম্বলডন, সেটা কিসের সাথে? লন টেনিসের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, অনেকে দেখি উত্তর করেছো, তোমাদের উত্তর সঠিক বি। তারপরের প্রশ্নে যাই আমরা। এটার উত্তর সবার পারা উচিত। ঠিক আছে, এটার উত্তরটা সবার পারা উচিত। বর্তমান জাতিসংঘের মহাসচিব কে? বর্তমান জাতিসংঘের মহাসচিব কে? এটার উত্তরটা সবার পারা উচিত। বর্তমান জাতিসংঘের মহাসচিব কে? সবাই একটু উত্তরটা কমেন্টে যাও, দ্রুত দিয়ে দাও। একজন কমেন্ট করে দেখছি মেহেদী হাসান এ। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর হচ্ছে এ, অ্যান্তোনিও গুতেরেস। বর্তমান জাতিসংঘের মহাসচিব হচ্ছে কি অ্যান্তোনিও গুতেরেস। তিনি হচ্ছে কি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তিনি নবম কততম মহাসচিব? নবম মহাসচিব হচ্ছে কি অ্যান্তোনিও গুতেরেস। ঠিক আছে, তিনি হচ্ছে কি পর্তুগালের নাগরিক এবং কি পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তারপরের প্রশ্নে যাই। এইটাও সবার জানা, এটাও সবার পারা উচিত। ঠিক আছে, সেটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক দলের নাম কি ছিল? আমরা ওনাকে চিনে থাকবো সবাই। তিনি ছিলেন কি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এবং তাকে কি বাংলার বাঘ বলা হতো। তার এই দলের নামটা কি হবে? সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলো যে সবাই এটা পারো কি। শেরে বাংলা একে ফজলুল হকের কি রাজনৈতিক দলের নাম কি? সাব্বিরিয়া তো কমেন্ট করেছে কি কৃষক শ্রমিক পার্টি। সুমাইয়া আক্তার বি, তোমাদের উত্তর সঠিক হয়েছে। এটা হচ্ছে কৃষক শ্রমিক পার্টি। উনি অনেকগুলো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, কিন্তু তার রাজনৈতিক দলটা গঠন করেছিলেন কি কৃষক শ্রমিক পার্টি। তার সম্পর্কে আরও আমাদের ডিটেল জানতে হবে, কারণ এখন তিনি বাংলাদেশের যে চার নেতা পরে যে নেতার নামটা উচ্চারিত হয় তিনি কিন্তু বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি। তার আরও ডিটেল জানতে হবে, জন্ম মৃত্যু এবং কি তিনি ছিলেন কি উপমহাদেশের বরেণ্য একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ঠিক আছে, তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার প্রথম কি মুখ্যমন্ত্রী ছিলেন কে?
শেরে বাংলা একে ফজলুল হক, তার পুরো নাম আমরা জানি আবুল কাশেম ফজলুল হক, ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক, তার উপাধি ছিল কি বাংলার বাঘ বলে আমরা তাকে সম্বোধন করে থাকি, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে যাই। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এই টপিকটা থেকে প্রত্যেকটা পরীক্ষায় বা প্রত্যেকটা মানে অ্যাডমিশন সিজনে কতবার যে প্রশ্ন এসে থাকে সেটা তোমরা যখন পরীক্ষা দিবে তখন দেখবে। এইটা আমাদের খুব ভালো করে জানতে হবে, তো এইটাতে একটু সময় নিব, এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। এই মুজিবনগর সরকার সম্পর্কে, যেটাকে আমরা কি অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার বলে থাকি, এটার উত্তরটা সবাই করে দাও। মুনতাসির ফয়সাল বলছে এটা থেকে প্রশ্ন আসবে না, এটা থেকে হয়তো নামটা প্রবাসী সরকার দেওয়া হলেও এইটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে প্রবল, কারণ এখানে এই মন্ত্রণালয় থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, তারপর এই কত সালে গঠন হয়, কত তারিখ শপথ গ্রহণ হয়, কে পরিচালনা করে, এইগুলো আসতেই পারে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন হয় প্রতিবার। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এটা কি হবে। ডি, একজন কমেন্ট করেছে ডি, মিয়াদ কমেন্ট করেছে হচ্ছে কি এ। এটার সঠিক উত্তর হচ্ছে কি ক্যাপ্টেন এম মনসুর আলী, তিনি ছিলেন কি অর্থমন্ত্রী, ঠিক আছে। আমরা একটু মুজিবনগর সরকার সম্পর্কে এখানে জেনে রাখি যে তথ্যগুলো আমাদের লাগবে। মুজিবনগর সরকার বা অস্থায়ী বা প্রবাসী সরকার গঠিত হয় কত সালে? 1971 সালের 10 এপ্রিল। গঠিত হয় কত সালে? 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় বা প্রবাসী সরকার গঠিত হয় কত সালে? 1971 সালের 10 এপ্রিল, এবং শপথ গ্রহণ করে 1971 সালের কি 17 এপ্রিল, ঠিক আছে। এটা সম্পর্কে আমাদের ডিটেল জানতে হবে, কারণ এটা থেকে আমাদের কি প্রত্যেকবারই প্রশ্ন হয়, ঠিক আছে। শপথ গ্রহণ করে 17 এপ্রিল এবং গঠিত হয় 10 এপ্রিল, এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা পরিচালনা করেন আব্দুল মান্নান, এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়, এবং সেটা পাঠ করে কে? সেটা একটু কেউ যদি জেনে থাকো কমেন্ট করে জানাও তো, এই ঘোষণাপত্রটি কে পাঠ করে? মুজিবনগর সরকার সম্পর্কে দেখি এটা কি কে পারে কমেন্ট করে জানাও তো একটু দেখি, যে কে স্বাধীনতার এই ঘোষণাপত্রটা পাঠ করে। তো গঠিত হয় 10 এপ্রিল, শপথ গ্রহণ হচ্ছে কি 17 এপ্রিল, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কি অধ্যাপক ইউসুফ আলী, তিনি কি ঘোষণাপত্র পাঠ করেন, এবং গঠিত হয় 10 এপ্রিল, 17 এপ্রিল শপথ গ্রহণ করে, এবং শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে কে? আব্দুল মান্নান, ঠিক আছে। আর এই ঘোষণাপত্র, স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করে কি অধ্যাপক ইউসুফ আলী। আর যে মন্ত্রিসভাটা ছিল সেটা ছিল কত সদস্য বিশিষ্ট আমরা জানি, কেউ কি বলতে পারবো? ওইটা হচ্ছে 6 সদস্য বিশিষ্ট। কে কে এই 6 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় কে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, তারপর হচ্ছে অর্থমন্ত্রী ছিলেন কে? আবু মনসুর, ক্যাপ্টেন এম মনসুর আলী, এইচ এম কামরুজ্জামান, আর হচ্ছে খন্দকার মুস্তাক। তো তাদের কার কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এটা থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমরা জানি রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, এবং উপরাষ্ট্রপতি ছিলেন কে? সৈয়দ নজরুল ইসলাম। উপরাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম, ঠিক আছে। আর খন্দকার মুস্তাক আহমেদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। আর এইচ এম কামরুজ্জামান তিনি ছিলেন স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী। এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে, কারণ এই মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার থেকে প্রশ্ন আসলে এইভাবেই আসে যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, ঠিক আছে। আর ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন কি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে, ঠিক আছে। আর তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, এবং এটা ছাড়াও তিনি আরো কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, যেমন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তিনি কিন্তু একই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আসেন না, তিনি কিন্তু একই সাথে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে। তেমনি তাজউদ্দিন আহমেদ তথ্য যোগাযোগ, প্রতিরক্ষা এবং কি অর্থ সংক্রান্ত যে অর্থনৈতিক যে সংক্রান্ত সে মন্ত্রণালয়টা থাকে সেটারও কিন্তু কি ছিলেন? তাজউদ্দিন আহমেদ। কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদটা খুব ইম্পর্টেন্ট, তিনি কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন, সাথে প্রতিরক্ষা এবং কি তথ্য যোগাযোগ, শিক্ষা, এগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি দেখভাল করেন। তো প্রথম থেকে আমরা যদি আবার আসি, কি সৈয়দ নজরুল ইসলাম কি ছিলেন? উপরাষ্ট্রপতি। খন্দকার মুস্তাক আহমেদ ছিলেন কি পররাষ্ট্রমন্ত্রী। এইচ এম কামরুজ্জামান ছিলেন কি স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী।
আর এম মনসুর আলী ছিলেন কি অর্থমন্ত্রী। ঠিক আছে, এই তথ্যগুলো আমাদের পরীক্ষা লাগবে। আর গঠিত হয় কত সালে? গঠিত হয় ৭১-এর 10 এপ্রিল এবং শপথ গ্রহণ করে 17 এপ্রিল। কে পরিচালনা করে শপথ গ্রহণ অনুষ্ঠান? সেটা হচ্ছে কি আব্দুল মান্নান MNA। একজন কমেন্ট করেছে সাউন্ড শোনা যাচ্ছে না, এখন কি সাউন্ডটা শোনা যায় ক্লিয়ার? আবার একটু কমেন্ট করে বলো তো যে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। একটু কমেন্ট করে বলো যে সাউন্ডটা এখন শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। ঠিক আছে, তো মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার সম্পর্কে আমাদের এই তথ্যগুলো জানলে আপাতত চলবে, পরে আমরা ইন্ডিডেন্স জানবো। হ্যাঁ সাউন্ড ক্লিয়ার, তোমার হয়তো নেট প্রবলেম। ঠিক আছে, তো মুজিবনগর সরকার সম্পর্কে আমরা এই তথ্যগুলো আপাতত জানবো এবং পরে যখন ডিটেলস পড়বো তখন আমরা বাকিগুলো জানবো। WTO কত সালে প্রতিষ্ঠিত হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও এটার উত্তরটা কি হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, হ্যাঁ অনেকে কমেন্ট করেছো ক্লিয়ার, তার মানে তোমার নেট সমস্যা ছিল তাই শুনতে পাওনি। তো এইটা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এটার উত্তর কি হবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, প্রত্যেকটার জন্য 30 সেকেন্ড করে আমরা সময় দিব, তারপরে আমরা কি পরবর্তী প্রশ্নের সলিউশনে যাব। মনিরা মিম উত্তর করেছে এ মার্চ 1995, না এটার উত্তর হবে ডি। রিফাত তামান্না হিয়া সে বলেছে কি এটার উত্তর হবে কি জানুয়ারি, 1 জানুয়ারি 1995 সালে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যার পূর্ব নাম ছিল গ্যাট, ওই গ্যাট থেকে কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামকরণ করা হয় এবং 1995 সালে এটা কি যাত্রা শুরু করে জানুয়ারি, 1 জানুয়ারি। ঠিক আছে, 1 জানুয়ারি 1995। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা যাই, সবাই একটু দেখো ভালো মতো যে বাংলাদেশের যে বাংলা ল্যাঙ্গুয়েজটা কোন দেশ তাদের দ্বিতীয় মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে? দেখো সবাই একটু এটা উত্তর করো। দেখো সবাই একটু উত্তর করো, বাংলাদেশের যে মাতৃভাষা বাংলা সেটা কি কোন দেশ দ্বিতীয় মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে? একজন কমেন্ট করেছে সিয়েরা লিওন বি। হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে, এটা হচ্ছে সিয়েরা লিওন। ঠিক আছে, আমরা যদি এই দেশটা সম্পর্কে একটু জানি, এটা হচ্ছে কি পশ্চিম আফ্রিকা। এটা যদি আমরা আফ্রিকা মহাদেশ কল্পনা করি, এটা এটা তো এই যে এখানে যে সিয়েরা লিওন, এই যে এখানে অবস্থিত সিয়েরা লিওন, আর এখানে হচ্ছে লাইবেরিয়া, বেনিন, টোগো, ঘানা, তারপর আইভরি কোস্ট, এখানে হচ্ছে সিয়েরা লিওন, আর এখানে কি এখানে লাইবেরিয়া, এটা হচ্ছে সিয়েরা লিওন। এটার ক্যাপিটাল হচ্ছে কি সিয়েরা লিওনের ক্যাপিটাল হচ্ছে ফ্রি টাউন। ঠিক আছে, আর এটা পশ্চিম আফ্রিকার দেশ। আরেকটা তথ্য আমরা এটার সাথে জেনে রাখি, সেটা হচ্ছে কি যে লাইবেরিয়া বাংলাদেশের কি বাংলাদেশ স্কয়ার অবস্থিত কোথায়? লাইবেরিয়াতে। আর এই দেশগুলো অবস্থিত কি পশ্চিম আফ্রিকায়, আফ্রিকা মহাদেশের পশ্চিমে অবস্থিত। ঠিক আছে, তো দ্বিতীয় মাতৃভাষা স্বীকৃতি দেয় কি সিয়েরা লিওন, আর এর রাজধানী কি ক্যাপিটাল হচ্ছে কি ফ্রি টাউন। দেখো এই প্রশ্নটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে বাংলাদেশে বর্তমানে কতটি সিটি কর্পোরেশন রয়েছে। সবাই এই উত্তরটা পারা উচিত, একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও যে এটার উত্তরটা কি হবে। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে কি এটার উত্তরটা কি হবে, এটা সবার পারা উচিত। 12টি। হ্যাঁ এটার উত্তর হচ্ছে কি 12টি। বাংলাদেশের সিটি কর্পোরেশন 12টি এবং সবথেকে বড় সিটি কর্পোরেশন কোনটা? সেটা হচ্ছে কি গাজীপুর, এবং সবথেকে ছোট সিলেট সিটি কর্পোরেশন, এবং সম্প্রতি বা সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে কি ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ঠিক আছে, সবাই দেখি উত্তরগুলো পারতেছো, তার মানে ওই দিনের ক্লাসটা সবাই মনে হয় একটু ভালো মতো দেখেছিলে। দেখো এটা হচ্ছে কি পৃথিবীর সবথেকে বড় দ্বীপ, পৃথিবীর সবথেকে বড় দ্বীপ কোনটি? এটার উত্তরটা সবার জানা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে পৃথিবীর সবথেকে বড় দ্বীপ কোনটি। এটার উত্তর কি হবে? 13 উত্তর কি হবে? সবাই একটু কমেন্ট করে বলো।
সবাই দ্রুত একটু কমেন্ট করে বলো যে এটার উত্তর কি হবে। হ্যাঁ, এটার উত্তর হবে কি গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড নিয়ে, এটা হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। গ্রিনল্যান্ডটা যদি আমরা দেখি মানচিত্রে, যে এটা যদি উত্তর আমেরিকা মহাদেশ হয়, এইখানে যে অবস্থিত, এইখানে যে দ্বীপটা, এটা হচ্ছে কি গ্রিনল্যান্ড। এখানে তো জানি আমরা মেক্সিকো, ইউএসএ, কানাডা, আর এখানে হচ্ছে কি গ্রিনল্যান্ড। এটা কি ভৌগোলিকভাবে হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু এটা রাজনৈতিকভাবে এটা মেনটেন করে কারা? এটা হচ্ছে ডেনমার্ক, ইউরোপের কান্ট্রি ডেনমার্ক, তারা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অনেকেই দেখছি সঠিক উত্তর পারছো। মেহেদি হাসান, সাব্বির রিয়াদ, সবাই দেখতে পারতেছো এটা। যাই পরের প্রশ্নে যাই। দেখো পরের প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের যে 64টা জেলা আছে মোটামুটি সবারই কি প্রাচীন একটা করে নাম আছে, তেমনি কি গোন্ডওয়ানা ল্যান্ড কার প্রাচীন নাম? ঠিক আছে, এরা সবাই একটু উত্তর করে দাও তো, গোন্ডওয়ানা ল্যান্ড কার, কোন জেলার পূর্ব নাম ছিল গোন্ডওয়ানা ল্যান্ড? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কোন জেলার প্রাচীন নাম ছিল কি গোন্ডওয়ানা ল্যান্ড। ঠিক আছে, ফাহিম ফয়সাল তিনি বলেছেন কি দিনাজপুর। আরো দুই একজন বলেছেন দিনাজপুর। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে দিনাজপুর। আমাদের পরীক্ষায় অনেক সময় এই প্রাচীন নামগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তো এইগুলো আমাদের কি কি জানতে হবে। যেমন ঢাকার প্রাচীন নাম কি ছিল? ঢাকার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর। তারপর ময়মনসিংহের প্রাচীন নাম ছিল নাসিরাবাদ। তারপর কুষ্টিয়ার ছিল কি নদিয়া। ত্রিপুরা ছিল কার? কুমিল্লার। তো এরকমগুলো আমাদের জানতে হবে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু এখান থেকে। তারপর রাজশাহী ছিল কি রামপুর বোয়ালিয়া। তারপর হচ্ছে বরিশালে ছিল চন্দ্রদ্বীপ। এই পুরাতন নামগুলো কি আমরা একটু দেখব। যেমন কক্সবাজারে ছিল কি ফালকিং। ঠিক আছে, এগুলো আমরা কি একটু দেখব, এগুলো থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, মনপুরা 70 কি? এটা সবাই একটু কমেন্ট করে বলো যে মনপুরা 70টা কি। এটা কি মনপুরা 70? এটা কি? সবাই একটু কমেন্ট করে বলো, এটা সবার পারা উচিত। ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে মনপুরা 70টা কি। ঠিক আছে, হ্যাঁ একজন কমেন্ট করেছে ডি। এটা একটু স্পেলিং ভুল আছে, এটা হবে পেইন্টিং। ঠিক আছে, এটা হবে পেইন্টিং। ঠিক আছে, এটা উত্তর হবে ডি। এটা হচ্ছে কার চিত্রকর্ম? এটা মনপুরা 70 হচ্ছে কার চিত্রকর্ম? এটা হচ্ছে জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম। মনপুরা 70-এর একটা গুণ, এটা চিত্রকর্মটার উপজীব্য হচ্ছে কি মনপুরা একটা দ্বীপে অনেক বড় ঘূর্ণিঝড় হয়েছিল, সেইটার প্রেক্ষাপটে তিনি এই চিত্রটি অঙ্কন করেন। এটা কি হবে? মনপুরা 70 হবে কি জয়নুল আবেদিনের একটা চিত্রকর্ম। ঠিক আছে, তারপর দেখো কান্তজির মন্দির কোথায় অবস্থিত? এটা সবার পারা উচিত, কারণ আগে তোমরা ওই গোন্ডওয়ানা ল্যান্টেরিটা পেরেছিলে, এটাও পারা উচিত। বাংলাদেশের অনেক প্রত্নতাত্ত্বিক স্থান আছে এবং কি প্রত্নতাত্ত্বিক জায়গা আছে যেগুলো কি থেকে প্রশ্ন আসে, যেমন নওগাঁ পাহাড়পুরে বৌদ্ধবিহার, তারপর হচ্ছে বগুড়ার মহাস্থানগড়, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। ঠিক আছে, দেখি সবাই একটু কমেন্ট করে দাও এটার উত্তর কি হবে। কান্তজির মন্দির, হ্যাঁ এটার উত্তর হচ্ছে কি বি দিনাজপুর। আমাদের কি এইগুলো জানতে হবে যে 60 গম্বুজ মসজিদ কোথায়, কান্তজির মন্দির কোথায়, তারপর হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো আছে সেগুলো থেকেও কি বারবার প্রশ্ন হয়। ঠিক আছে, সেগুলো আমাদের জানতে হবে। অনেকেই উত্তরটা সঠিক করেছো, এটার উত্তর হচ্ছে কি দিনাজপুর। দেখো ফিজির ক্যাপিটাল সিটি কি হবে? এটা আমরা সবারই পারা উচিত। ফিজির ক্যাপিটাল সিটি কি হবে? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও ফিজির ক্যাপিটাল সিটি কি হবে। অনেকে কমেন্ট করেছো ডি, জামাইকা একটা কান্ট্রি। এটা না, জামাইকা হচ্ছে একটা কান্ট্রি, সেটা অবস্থিত হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে। তো আমরা জিকে পড়ার ক্ষেত্রে
যে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়। আর আমরা জানি জিকে প্রধানত দুই ধরনের হয়ে থাকে। কীরকম? জিকে হচ্ছে সাম্প্রতিক আর হচ্ছে কি স্থায়ী তথ্য, যেই তথ্যগুলো বারবার চেঞ্জ হয় না, যেমন সে দেশে ক্যাপিটাল হতে পারে যা, বা হিস্ট্রি হতে পারে, সেগুলো কিন্তু চেঞ্জ হয় না, বা মৌলিক বিষয়গুলো হতে পারে, সেগুলো হচ্ছে কি স্থায়ী তথ্য। বা সাম্প্রতিক হচ্ছে যেই তথ্যগুলো বর্তমানে যেই বছর পরীক্ষা হয় সেখান থেকে শুরু করে পরীক্ষার আগ পর্যন্ত যে ঘটনাগুলো হয় সেগুলো হচ্ছে কি সাম্প্রতিক। তো সাম্প্রতিক থেকে আমাদের ম্যাক্সিমাম টাইম প্রশ্ন হয় কিভাবে? সাম্প্রতিক থেকেও হয়, আবার সাম্প্রতিকের প্রেক্ষাপট থেকেও হয়। যেমন বর্তমানে কি যে দেশগুলো বেশি হাইপে আছে, যেমন ইসরায়েল, ইরান, ফিলিস্তিন, তারপর হচ্ছে আমেরিকা, তারপর ক্যারিবিয়ান অঞ্চল। এই ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হচ্ছে জামাইকা। ক্যারিবিয়ান অঞ্চল কি জন্য? এইবার যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হলো, 24-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটা কোথায় হয়? সেটা হচ্ছে জামাইকা আর ইউএসএতে। আবার কোপা আমেরিকা হয় কোথায়? ইউএসএতে। তো ওই অঞ্চল থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আমি ওই অঞ্চলটা একটু করে ক্লিয়ার করে দিই, যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, যেহেতু আমরা ওই অঞ্চলটা একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আর ফিজির ক্যাপিটাল সিটি অনেকে কমেন্ট করেছে সুবা, ঠিক তোমাদের উত্তর ঠিক হয়েছে। ফিজি হচ্ছে কি ওশেনিয়ার কান্ট্রি। ওশেনিয়াতে 3টা অঞ্চলে ভাগ করা যায়। ওশেনিয়া অঞ্চল 3টা অঞ্চল কি কি? একটা হচ্ছে পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া আর হচ্ছে কি মেলিনেশিয়া, ঠিক আছে? এই অঞ্চলের মধ্যে অবস্থিত কি ফিজি, ওশেনিয়া মহাদেশে অবস্থিত। রাজধানী হচ্ছে কি ফিজির রাজধানী হচ্ছে কি সুবা, ঠিক আছে? যে দেশগুলো একটু বেশি হাইপে থাকে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় বারবার, ঠিক আছে? যেহেতু এই অঞ্চলগুলো আমাদের পড়ে আসছি, বা এই অঞ্চল থেকে বর্তমানে হাইপ আছে, তাই এই অঞ্চল থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। আর রাজধানীর ক্ষেত্রে যেহেতু রাজধানী এসে গেছে, যে রাজধানীর আগে পোর্ট যুক্ত থাকে সেই রাজধানীগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে কি পোর্ট লুইস, মরিশাসের ক্যাপিটাল সিটি। তারপর হচ্ছে পোর্ট মুসবি, সেটা হচ্ছে পাপুয়া নিউগিনির ক্যাপিটাল সিটি। তারপর হচ্ছে পোর্ট অফ স্পেন আর পোর্ট অফ প্রিন্স, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এই রাজধানীগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপের রাজধানী। আমি এটা একটু দেখিয়ে দিই, যেহেতু এই দেশগুলোতে অনেক বেশি কি বলে অনেক বেশি ঘটনা, আলোচিত ঘটনা রয়েছে, তাই এই দেশগুলো থেকে প্রশ্ন হতে পারে, বা এই দেশগুলোতে অনেক বেশি কি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? এই যে এখানে একটা বড় সাগর অবস্থিত, সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর, আর এটা তো আটলান্টিক মহাসাগর। এটা যদি উত্তর আমেরিকা মহাদেশ হয়, ঠিক আছে? এটা আমার দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এই যে অঞ্চলটা, এটা হচ্ছে মধ্য আমেরিকা, আর এটা হচ্ছে কি ক্যারিবিয়ান অঞ্চল, ঠিক আছে? আর এটা তো জানি আমরা কানাডা, তারপর হচ্ছে এখানে হচ্ছে ইউএসএ, এখানে হচ্ছে মেক্সিকো, ঠিক আছে? এটা দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখন এখানে কি কোপা আমেরিকা হয়েছিল, তারপর হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যেগুলো আমাদের রিসেন্ট টাইমে হয়েছে। তো এই প্রেক্ষাপট থেকে প্রশ্ন আসতে পারে, বা কোনো রাজধানী দিলে এই দেশ থেকে এই দেশেরগুলো বেশি দিতে পারে। দেখো কি কি এই ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হচ্ছে 13টা। কি কি আমরা একটু জাস্ট শুনে রাখবো, যে যদি প্রশ্ন হয় এইভাবে যে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কোনটি, এই যে যেমন জামাইকা আসছিল তখন, তাই এটার প্রেক্ষাপট থেকে এই আলোচনাটা করা। এখানে কি কিউবা, তারপর হচ্ছে জামাইকা, হাইতি, ডোমিনিকান প্রজাতন্ত্র, সেন্ট কিটস, সেন্ট লুসিয়া, আর হচ্ছে সেন্ট ভিনসেন্ট, তারপর হচ্ছে গ্রানাডা, ঠিক আছে? আর এখানে হচ্ছে বাহামাস। তোমরা মানচিত্রে যখন দেখবে তখন দেখতে পারবে যে এখানে অবস্থিত বাহামাস, বারমুডা, ডোমিনিকা, তারপর হচ্ছে বারবাডোস, ত্রিনিদাদ এন্ড টোবাগো। এই যে ত্রিনিদাদ এন্ড টোবাগো, এর রাজধানী হচ্ছে কি পোর্ট অফ স্পেন। আর এই যে এখানে যে বললাম হাইতি, এর রাজধানী হচ্ছে কি পোর্ট অফ প্রিন্স। তো পোর্ট দিয়ে যে রাজধানীগুলা, সেগুলো থেকে এখান থেকে প্রশ্ন হয়, ঠিক আছে? তো ওই আলোচনা থেকে আমি এই আলোচনায় গেছি, কারণ হচ্ছে এই দেশগুলো আবার হচ্ছে ইউএসএটা তো জানি আমরা, ওয়াশিংটন ডিসি, তারপর মেক্সিকো সিটি, তারপর এটা হচ্ছে কানাডার টোটো আমরা জানি। তো এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? যেহেতু এই দেশগুলো নিয়ে একটু বেশি আলোচিত বেশি। তারপর হচ্ছে ইরান, ইসরায়েল, এগুলো তো আছেই, তার সাথে এইগুলো। তারপর এইখানে যে দেশগুলো আছে, এখানে 7টা দেশ আছে, এগুলোর মধ্য আমেরিকা দেশ বলা হয়। এটা কি হচ্ছে বেলিজ, গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়া, কোস্টারিকা আর হচ্ছে পানামা। এই 7টা দেশকে বলা হয় মধ্য আমেরিকার দেশ, ঠিক আছে? এইগুলা থেকে ক্যাপিটাল আসতে পারে। যেমন হন্ডুরাসের রাজধানীটা একটু অন্যরকম, কি তেগুচিগালপা। তারপর কোস্টারিকার হচ্ছে সান জোসে। কোস্টারিকাতে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে, সেটা হচ্ছে জাতিসংঘ পিস ইউনিভার্সিটি অবস্থিত হচ্ছে কোস্টারিকাতে, ঠিক আছে? তো এই একটা প্রশ্নের সমাধানের জন্য এতগুলো আলোচনা করতে হলো, এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি। আর হচ্ছে ওশেনিয়া অঞ্চলের যে দেশগুলো, এখান থেকে প্রশ্ন আসতে পারে বেশি, ঠিক আছে? এইগুলো একটু দেখে নিও। দেখি পরের প্রশ্নে যাই। দেখো অনেক ধরনের পুরস্কার প্রচলিত আছে এই বিশ্বে, কি নোবেল,
তারপর হচ্ছে ম্যান বুকার, অস্কার, তারপর হচ্ছে পুলিৎজার, অনেক ধরনের। তো এই পুলিৎজার পুরস্কারটা কোন ক্যাটাগরিতে দেওয়া হয়? সবাই একটু কমেন্ট করে উত্তরটা দাও যে পুলিৎজার পুরস্কারটা কোন ক্যাটাগরিতে দেওয়া হয়। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করো পুলিৎজার পুরস্কারটা কোন ক্যাটাগরিতে দেওয়া হয়, ঠিক আছে, বা কেন দেওয়া হয়। সবাই একটু কমেন্ট করো যে পুলিৎজার পুরস্কারটা কেন দেওয়া হয়। একজন কমেন্ট করেছে এ, ঠিক আছে, তার উত্তরটা সঠিক হয়েছে। এটা হচ্ছে কি জার্নালিজমে দেওয়া হয়। যেমন অস্কার দেওয়া হয় কি চলচ্চিত্র অঙ্গনের পুরস্কার হচ্ছে অস্কার, তারপরে নোবেল দেওয়া হয় 6টা ক্যাটাগরিতে, যেমন হচ্ছে কি শান্তি, তারপর হচ্ছে রসায়ন পদার্থ, তারপর হচ্ছে চিকিৎসা, এগুলোতে দেওয়া হয় কি নোবেল। পুলিৎজার দেওয়া হয় কি সাংবাদিকতায়, তারপর ম্যান বুকার দেওয়া হয় সাহিত্যে। এরকম পুরস্কারই হচ্ছে কি পুলিৎজার একটা পুরস্কার, সেটা কি দেওয়া হয় জার্নালিজমে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে দেখি সেভেন সিস্টার বলতে কি বুঝি, ঠিক আছে। এটা অনেক বেশি কি বলে, আমরা ফেসবুক বা ইউটিউবে অনেক বেশি এটা নিয়ে হাইপ তুলে ফেলছি। কি জন্য? ওই বাংলাদেশের একটা প্রতিমন্ত্রী ছিল কি বাবর, ওনাকে নিয়ে এটা নিয়ে আমরা অনেক ট্রোল করতাম যে এই সেভেন সিস্টারটা কিসের অংশ। আমরা দেখি, উত্তর দাও তো তোমরা সবাই, এটার উত্তর কি হবে। আগে আমরা সেভেন সিস্টারটা দেখে আসি তো, যদি এটা বাংলাদেশের মানচিত্র হয়, দেখো এটা যদি বাংলাদেশের মানচিত্র হয়, এটা যদি বাংলাদেশের মানচিত্র হয়, দেখো বাংলাদেশের 3 দিক দিয়েই তো ঘিরে আছে কোন দেশ? ভারত। তো মানচিত্র মোটামুটি করে আঁকলাম, দেখো এটা যদি বাংলাদেশের মানচিত্র হয়, ঠিক আছে, তাহলে এইদিকেও ভারত, এইদিকেও ভারত, এইদিকেও ভারত, তারপরে এইদিকেও কি ভারত, এই পর্যন্ত কি ভারত, মিজোরাম, এই মিজোরামে এই পর্যন্ত হচ্ছে কি ভারত, এখানে হচ্ছে কি মেঘালয়। একটু সেভেন সিস্টারগুলো আমরা কোনগুলাকে বলা একটু দেখে আসি। এখানে হচ্ছে কি ত্রিপুরা, এখানে ত্রিপুরা, এখানে হচ্ছে কি মিজোরাম, এখানে মিজোরাম, তারপরে এখানে এই দিক দিয়ে এই পর্যন্ত কি হচ্ছে আসাম। এখানে হচ্ছে আমি একটু শর্ট ফর্মে লিখি, এখানে হচ্ছে কি নাগাল্যান্ড, এখানে হচ্ছে মণিপুর, তার উপরে নাগাল্যান্ড, তারপরে এখানে হচ্ছে কি অরুণাচল। এই যে প্রদেশগুলো, এইগুলাকে বলা হয় কি ভারতের কি সেভেন সিস্টার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের অবস্থিত যেইগুলা, সেগুলোকে বলা হয় কি সেভেন সিস্টার, ঠিক আছে। একজন অনেকগুলা কমেন্ট করেছে এ উত্তর, ঠিক আছে, তোমার উত্তর ঠিক আছে, ঠিক আছে। তো এই যে বা ভারতের এই পাশ দিয়ে জানি আমরা ভারত, এই দিক দিয়ে যদি এই দিক দিয়ে ভারত, পুরাটা ভারত, আবার এই দিক দিয়ে এই পর্যন্ত এইভাবে হচ্ছে ভারত, ঠিক আছে। আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি, ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো অবস্থিত সেই সবগুলোকে নিয়ে কি হচ্ছে, সেই সবগুলা নিয়ে হচ্ছে কি সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সের রাজধানীগুলো আমাদের পড়তে হয় অনেক সময়, কি জন্য এগুলো থেকেও প্রশ্ন হয়। যেমন হচ্ছে দেখো, এই ত্রিপুরার রাজধানী কি আগরতলা, ত্রিপুরার রাজধানী হচ্ছে কি আগরতলা, আসামের রাজধানী হচ্ছে কি দিশপুর, ঠিক আছে। তারপর মিজোরামের রাজধানী হচ্ছে কি আইজল। তো এই রাজধানীগুলো অনেক সময় ইম্পর্টেন্ট। এই মণিপুরের রাজধানীও তো ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, অনেক ভার্সিটি পরীক্ষায় এই সেভেন সিস্টার্সের ক্যাপিটালও দিয়ে থাকে অনেক সময়। তো এটা একটু তোমরা দেখবা, এটা কি হচ্ছে মণিপুরের রাজধানী হচ্ছে কি ইম্ফল। তার মানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোতে কি, উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোয় এই সেভেন সিস্টার অবস্থিত। এইটা নিয়ে আমরা যে পরিমাণ ফেসবুক বা ইউটিউবে ট্রল করেছি, সেজন্য এটাও কি অনেক বেশি আলোচনার বিষয়, ঠিক আছে। এটা থেকে প্রশ্ন হইতে পারে, এটা রাজধানী এবং কোন অঞ্চলগুলো অবস্থিত, ঠিক আছে। তোমরা সবাই একটি ক্লিয়ার ধারণা পেয়েছো যে সেভেন সিস্টার্স কোনটুকু, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে যাই। S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের, ঠিক আছে। বর্তমানে যে এই যে এত আঘাত প্রতিঘাত হচ্ছে, যাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভালো তারা কম বেশি আঘাত প্রতিঘাত করতে পারতেছে, যে প্রতিঘাত হচ্ছে বা কম ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেরকম ব্যবস্থা কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। আমরা আরও নাম শুনে থাকবো, আয়রন ডোম, তারপর হচ্ছে থার্ড। তো এই S-400টা কোন দেশের, কেউ বলতে পারো একটু কমেন্ট করে যদি বলো S-400 কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে। একটু কমেন্ট করে বলো সবাই S-400 কোন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ঠিক আছে। অন্য দেশ থেকে যে মিসাইল অ্যাটাক করে বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অ্যাটাক করে, সেগুলো মানে প্রতিরক্ষা করার জন্য কি ব্যবস্থা কোন দেশের, এই S-400 কোন দেশের। তারপর হচ্ছে আরও কি বর্তমানে যেগুলো নিয়ে আমরা বেশি আলোচনায় আছি, সেগুলো হচ্ছে কি আয়রন ডোম, তারপর হচ্ছে থার্ড, ঠিক আছে।
একজন কমেন্ট করেছে ইউএসএ, না এটা ইউএসএ না, ইউএসএরটা হচ্ছে থার্ড, ঠিক আছে, ইউএসএরটা হচ্ছে থার্ড, তারপর ইসরায়েলেরটা হচ্ছে আয়রন ডোম, ঠিক আছে। এটা হচ্ছে রাশিয়ার S-400 হচ্ছে কি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে S-400, ঠিক আছে। S-400 হচ্ছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আরও দুইটা আমরা জেনে রাখবো, একটা হচ্ছে আয়রন ডোম, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কি বললাম তখন S-400 আয়রন ডোম, আরেকটা হচ্ছে থার্ডটা হচ্ছে আমেরিকার, যেটা তোমরা অনেকে উত্তর দিয়েছো ইউএসএর, ওটা হচ্ছে থার্ড, ঠিক আছে। দেখো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটার কতগুলা গোল আছে একটু তাড়াতাড়ি, এটা সবার পারা উচিত, ঠিক আছে। এটা সবার পারা উচিত, কয়টা? 16, 17, 15, কোনটা? একটু কমেন্ট করে বলো যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল কতটি, একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, অনেকে কমেন্ট করেছে এটা হচ্ছে কি সি, 17টি। এটার প্রথম দুইটা গোল আমরা চাইলে মুখস্থ রাখতে পারি, একটা হচ্ছে কি দারিদ্রতা নির্মূল, আর একটা হচ্ছে ক্ষুধামন্দা। 17টার মাঝে প্রথম দুইটা আমরা একটু মনে রাখতে পারি, একটা হচ্ছে দারিদ্রতা নির্মূল, আর একটা হচ্ছে কি ক্ষুধামন্দা, ঠিক আছে। তারপরে প্রশ্নে যাই। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত, ঠিক আছে। IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা নিয়ে সবারই জানা উচিত, সবার পারা উচিত, ঠিক আছে। একটু কমেন্ট করে সবাই বলো এটার উত্তর কি হবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? একজন কমেন্ট করেছে সি, প্যারিস। প্যারিস না, প্যারিস হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর, ঠিক আছে। প্যারিস এইবার অলিম্পিকে হয়েছে, কিন্তু প্যারিস অলিম্পিক, পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী হচ্ছে কি প্যারিস, ঠিক আছে। তো এটার উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, রাকিব হোসেন উনি কমেন্ট করেছে কি ডি, এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। যত অর্থনৈতিক সংক্রান্ত সদর দপ্তরগুলো আছে, সেটা হতে পারে জাতিসংঘের বা এমনিতে যেগুলো আছে, সেগুলো কি সবার সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। যে অর্থনীতি সংক্রান্ত যেগুলো আছে এই সদর দপ্তর থেকে কিন্তু প্রশ্ন হয়, যেমন ইউনেস্কোর সদর দপ্তর কোথায়, তারপর হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর কোথায়, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। তাহলে IMF এর সদর দপ্তর কোনটা? IMF কাজ শুরু করে হচ্ছে 1947 সালে, কিন্তু প্রতিষ্ঠিত হয় কিন্তু 1944-এ, ঠিক আছে। কাজ শুরু করে কত 47, এবং স্বল্প উন্নত দেশগুলোকে কি মানে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। দেখো আমরা কয়দিন পর পরে কি IMF এর কাছে যাই ঋণ নেওয়ার জন্য, ঠিক আছে। এটাই সেই IMF, যার সদর দপ্তর কি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, ঠিক আছে। দেখো পরের প্রশ্নে যাই। হু রোট লং ওয়াক টু ফ্রিডম, এই বইটিকে লিখেছে। এইগুলো থেকে অনেক সময় প্রশ্ন হয়, বা এগুলো থেকে প্রশ্ন হয় যে কোন বইটি কার লেখা, ঠিক আছে। গুরুত্বপূর্ণ অনেকগুলো বই আছে যেগুলো সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে, সেই বইগুলো কয়েকটা আমি আলোচনা করে দিচ্ছি। আর এখানে এটাও একটু উত্তর করে দাও সবাই, যে এটার উত্তর কি হবে, ঠিক আছে। সবাই একটু উত্তর করে দাও, কমেন্টে উত্তর করে দাও যে কি লং ওয়াক টু ফ্রিডম এই বইটির লেখক কে। হ্যাঁ, রিফাত তামান্না তিনি কমেন্ট করেছেন সি, সুমাইয়া আক্তার সি। এটার উত্তর হবে কি নেলসন ম্যান্ডেলা। তো এইগুলা ছাড়াও আরো অনেকগুলো বই আছে, যেমন APJ আব্দুল কালামের কি উইংস অফ ফায়ার, তারপর হচ্ছে লিও টলস্টয়ের হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। তারপর রিসেন্ট যে বইগুলো হচ্ছে বের হয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন কিছুদিন আগে একটা বই ছিল যে গড অফ স্মল থিং, সেটা কার লেখা? অরুন্ধতী রায়, ঠিক আছে। গড অফ স্মল থিং কার লেখা? সেটা হচ্ছে অরুন্ধতী রায়। ঠিক এরকম আরও বই আছে, যেমন ব্রিকলেন, সেটার লেখক হচ্ছে তাহমিনা আনাম, ঠিক আছে। ওটার লেখক হচ্ছে তাহমিনা আনাম। এরকম আরও বই আছে, যেমন বারাক ওবামা ড্রিমস ফ্রম মাই ফাদার, অডিসিটি অফ হোপ, এগুলো প্রমিস ল্যান্ড, এগুলো হচ্ছে কার? বারাক ওবামার বই, ঠিক আছে। তারপর আরেকটা বই আছে লাস্ট রিসেন্ট কিছুদিন আগে আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি প্রকাশ করেছেন, সেটা বইয়ের নাম হচ্ছে কি প্রমিজেস টু কিপ, ঠিক আছে। দেখো কতগুলো বইয়ের নাম বললাম, এই বইয়ের নামগুলো থেকে প্রশ্ন হয়। যেমন মা আর একটা নামের উপন্যাস আছে মা, এটা হচ্ছে কি ম্যাক্সিম গুরকি। মা উপন্যাসকে লিখেছেন ম্যাক্সিম গুরকি। আমি প্রথম থেকে আবার যদি বলি, কতগুলো বললাম, নেলসন ম্যান্ডেলা কি লং ওয়াক টু ফ্রিডম, তারপরে APJ আব্দুল কালামের কি উইংস অফ ফায়ার, এরকম অনেক বই আছে ওদের, সেইগুলো আমাদের পড়তে হবে। যেমন বারাক ওবামা বললাম কি ড্রিমস ফ্রম মাই ফাদার, ঠিক আছে, ড্রিমস ফ্রম মাই ফাদার, তারপর অডিসিটি অফ হোপ, প্রমিস ল্যান্ড, তারপর বাইডেনের বললাম হচ্ছে কি প্রমিজেস টু কিপ।
তো এই বইগুলো আমরা একটু পড়বো, এই বইগুলা থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। দেখি তারপরের প্রশ্নে যাই। দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অঞ্চল নিয়ে তখন আলোচনা করলাম যে ক্যারিবিয়ান অঞ্চল, ওটা আমি জাস্ট জাফসা একটু দেখিয়ে দিয়েছি। যখন আমরা টপিক ওয়াইজ যাব তখন আমরা একদম ক্লিয়ার ধারণা নিয়ে আসবো। এই প্রশ্নটার উত্তর করো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি নয়, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি নয়, ঠিক আছে। তোমরা উত্তর করতে করতে আমি একটু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো মানচিত্রে দেখিয়ে দিই। তো এটা জাস্ট আঁকার জন্য আঁকা। এটা যদি ইউরোপ মহাদেশ আমরা কল্পনা করি, একদম উপরের উত্তর দিকে, একদম উপরে আর্কটিক অঞ্চলের কাছাকাছি জায়গায় কি যে দেশগুলো আছে সেগুলো নিয়ে কি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল গঠিত, ঠিক আছে। এখানে হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এখানে হচ্ছে ডেনমার্ক, আর এখানে হচ্ছে কি আইসল্যান্ড, ঠিক আছে। এই 5টা দেশ নিয়ে কি গঠিত হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। দেখো এই 5টার বাইরে কোনটা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড সবগুলোই আছে, শুধু সুইজারল্যান্ডটা বাদ আছে, ঠিক আছে। এটার উত্তর একজন করেছে ডি, উত্তর সঠিক হয়েছে। দেখো আমি কি বললাম যে এটা যদি আমাদের ইউরোপ মহাদেশ হয়, এখানে তো আমরা জানি পর্তুগাল, স্পেন, তারপর হচ্ছে ফ্রান্স, এদিকে হচ্ছে কি জার্মানি। পুরো মানচিত্র যখন আমরা পড়বো তখন দেখবো কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলটা এইখানে দেখবা ডেনমার্ক, তারপর নরওয়ে, তারপর হচ্ছে এখানে কি সুইডেন, ফিনল্যান্ড, তারপর এখানে হচ্ছে আইসল্যান্ড। যদি কারো না মনে থাকে মানচিত্র এভাবে একটা অক্ষর দিয়ে মনে রাখতে পারে, যদি আমি শর্টকাট ওয়েতে পড়ানোটা বা তোমরা পড়াটা বেশি পছন্দ করবে না বা তোমাদেরও ভালো লাগবে না, এই একটা অক্ষর দিয়ে FINDS এটা দিয়ে মনে রাখতে পারো, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক আর হচ্ছে কি সুইডেন, ঠিক আছে। এটা দিয়ে মনে রাখতে পারো তোমরা চাইলে, কিন্তু এটা থেকে মনে রাখার চাইতেও এইভাবে মনে রাখা সহজ, ঠিক আছে। যে মানচিত্র দিয়ে এখানে কি হচ্ছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড আর হচ্ছে কি এখানে আইসল্যান্ড, ঠিক আছে। এই অঞ্চলটাকে বলা হয় কি, এই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, ঠিক আছে। তোমরা মানচিত্রে যখন দেখবে তখন ক্লিয়ার ধারণা পাবে যে এইভাবে অবস্থিত কিনা এই দেশগুলো। দেখো এই প্রশ্নটার উত্তর সবারই জানা হয়তো, বাংলাদেশের সবথেকে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী মানে জনসংখ্যায় সবথেকে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি, ঠিক আছে। জনসংখ্যার সবথেকে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি, ঠিক আছে। এটা সবাই একটু উত্তর করে দাও, জনসংখ্যায় সবথেকে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটি। হ্যাঁ অনেকে কমেন্ট করেছো দেখি আরো কে কে কমেন্ট করে। হ্যাঁ এটা হচ্ছে কি চাকমা। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী যখন পড়বো তখন মানচিত্রের সাহায্যে কীভাবে মনে রাখা যায় কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো সমতলে বসবাস করে, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো পাহাড়ে বসবাস করে, এভাবে আলাদা করে আমরা মনে রাখবো। তারপর কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো মাতৃতান্ত্রিক, আমরা কি কেউ বলতে পারবো যে মাতৃতান্ত্রিক যে 2 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সেগুলো একটু কমেন্ট করে সবাই বলো তো, যে কোন 2টা মাতৃতান্ত্রিক, কোন 2টা সমাজ ব্যবস্থা হচ্ছে কি মাতৃতান্ত্রিক, একটু কমেন্ট করে কেউ বলো তো যে কোন 2টা উপজাতির বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পারিবারিক ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক। দেখি কে কমেন্ট করে পারে, এটা একটু উত্তরটা দেখি তোমাদের কাছ থেকে চাচ্ছি যে কোন 2টা আমাদের এই ট্রাইবগুলো থেকে প্রশ্ন আসে, উপজাতি বিদেশি বা দেশি, যেমন বিদেশি যে উপজাতিগুলো আছে মাউরি, তারপর হচ্ছে টুটা, হুট, টুটসি, এগুলো থেকেও প্রশ্ন হয় আর বাংলাদেশের থেকেও হয়। তোমরা একটু কমেন্ট করে দেখি বলো তো যে কোন 2টা, একজন বলেছে চাকমা, না ওটা চাকমা না, একজন কমেন্ট করেছে গারো এবং খাসিয়া। হ্যাঁ তোমাদের উত্তর সঠিক হয়েছে, যে গারো এবং খাসিয়া তাদের কি সমাজ ব্যবস্থা হচ্ছে কি মাতৃতান্ত্রিক, এবং চাকমা হচ্ছে কি জনসংখ্যার সবথেকে বৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, ঠিক আছে। এবং তাদের ধর্মীয় উৎসবগুলো আমাদের পড়তে হয় পরীক্ষায়, কিন্তু শুধুমাত্র কোনটা বড় বা ক্ষুদ্র এটা থেকে আসে না, কোথায় তাদের বসবাস, কোথায় তারা বাস করে এবং তাদের সমাজ ব্যবস্থা কেমন, তাদের রাজা বা তাদের ধর্ম কি, তাদের ধর্মীয় অনুষ্ঠান কি, এগুলো থেকেও কিন্তু কি প্রশ্ন আসে, ঠিক আছে। গারো এবং খাসিয়া এটা হচ্ছে কি মাতৃতান্ত্রিক। তো চাকমাদের সবথেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে কি বিজু, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা ট্রাইবের যে আচার অনুষ্ঠানগুলো আছে এবং ধর্মগুলো আছে সেগুলো থেকে কি প্রশ্ন হয়, ঠিক আছে। তোমরা এইগুলা পড়ার ক্ষেত্রে খুব লক্ষ্য করবে।
দেখো পরের প্রশ্নটা দেখো তোমরা, মাউন্ট কিলিমানজারো কোন দেশে অবস্থিত? মাউন্ট কিলিমানজারো, ঠিক আছে, এটা হচ্ছে আফ্রিকার সবথেকে বৃহত্তম পর্বত। এটা কোথায় অবস্থিত? ঠিক আছে, দেখো এটার উত্তরটা সবাই করে দাও যে মাউন্ট কিলিমানজারো কোথায় অবস্থিত? মাউন্ট কিলিমানজারো কোথায় অবস্থিত? হ্যাঁ, একজন দেখি কমেন্ট করেছো পাঙ্গন মুসলিম। হ্যাঁ, মুসলিম উপজাতি হচ্ছে কি বা ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে পাঙ্গন। তোমরা তো অনেক জানো দেখছি, তার মানে তোমরা অনেক ভালো পড়াশোনা করতেছো। ঠিক আছে, এইটার উত্তরটা করো, মাউন্ট কিলিমানজারো কোথায় অবস্থিত? আফ্রিকার বৃহত্তম পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমানজারো কোন দেশে অবস্থিত? সবাই একটু কমেন্ট করে বলো। আমি যেহেতু আফ্রিকা বলেছি সেহেতু জাপান তো আফ্রিকা মহাদেশে না, জাপান হচ্ছে কি দূরপ্রাচ্যের দেশ। জাপান, কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান, এরা হচ্ছে কি দূরপ্রাচ্যের দেশ। ঠিক আছে, একজন যে কমেন্ট করেছো জাপান, জাপান হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। ঠিক আছে, একজন কমেন্ট করেছো বি। হ্যাঁ, এটার উত্তর হচ্ছে কি তানজানিয়া। দেখো আমরা তানজানিয়া ভিজুয়ালাইজ করে যদি একটু পড়ার চেষ্টা করি, দেখো এটা যদি আফ্রিকা মহাদেশ হয়, এটা দেখো এটা যদি আফ্রিকা মহাদেশ হয়, এখানে তো আমরা জানি যে মাদাগাস্কার, মরিশাস, তারপর সিসিলিস, তারপর এই যে এখানে মরিশাস যেটা রাজধানী আমরা কি পোর্ট লুইস বলেছিলাম। তো এখানে কি বললাম, এইটা হচ্ছে আফ্রিকা মহাদেশ, এখানে হচ্ছে কি হর্ন অফ আফ্রিকা, তার নিচে হচ্ছে কেনিয়া, তারপরে এই যে এখানে হচ্ছে কি তানজানিয়া। এই যে মাউন্ট কিলিমানজারো, তাহলে এই মাউন্ট কিলিমানজারো কোথায় অবস্থিত? এই যে এখানে মাউন্ট কিলিমানজারো কোথায় অবস্থিত? তানজানিয়া। ঠিক আছে, এই তো। তো এটা উত্তর আমাদের হয়ে গেল কি, মাউন্ট কিলিমানজারো কোথায় অবস্থিত? তানজানিয়া। এবং তানজানিয়া কোথায়? এখানে কেনিয়ার নিচে, ঠিক নিচে এখানে হচ্ছে তানজানিয়া। ঠিক আছে, মাউন্ট কিলিমানজারো এখানে অবস্থিত। আমরা সব কিছু যদি এরকম ভিজুয়ালাইজ করে পড়ি, দেখবো অনেক তথ্য খুব সহজে মনে থাকবে। ঠিক আছে, দেখো ওপেক, নিচের কোন দেশটি ওপেকের সদস্য নয়? ঠিক আছে, ওপেক বলতে আমরা জানি, আমরা বইয়ে পড়ে আসছি, আমাদের ভূগোল যে বইটা ছিল বোর্ড বই, সেটাতে আমরা পড়ে আসছি যে ওপেক কি অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যারা এই পেট্রোলিয়াম উৎপাদন করে। ঠিক আছে, এই পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলো নিয়ে এই সংগঠনটা গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, এটার সংগঠনের নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এর সদর দপ্তর অবস্থিত কি কোথায়? অস্ট্রিয়ার ক্যাপিটাল সিটি ভিয়েনায়। ঠিক আছে, কোন দেশটি? তোমরা একটু কমেন্ট করে বলো তো দেখি, কোন দেশটি এটা সদস্য নয়? ঠিক আছে, কোন দেশটি এটা সদস্য নয়, এই ওপেকের সদস্য নয়? এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1960 সালে। ঠিক আছে, বাগদাদে প্রথম সদস্য ছিল 5টি, তারপর সদস্য বর্তমানে হচ্ছে কি 12টি। কেউ একজন আসে আবার চলে যায়, এমন করে সদস্য সংখ্যা 12-13টির মাঝে ঘোরাঘুরি করে। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করে বলো যে কোন দেশটি কি ওপেকের সদস্য দেশ নয়। ঠিক আছে, বলো কোনটা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, না মালয়েশিয়া, না নাইজেরিয়া? একজন কমেন্ট করেছো আলজেরিয়া। না, আলজেরিয়া ওপেকের সদস্য। হ্যাঁ, একজন কমেন্ট করেছো মেবি মালয়েশিয়া, ও শিওর না। ঠিক আছে, তারপর উত্তর হয়ে গেছে, কিন্তু ও কিন্তু এক পাবে, ওর ইমাজিনেশন শক্তি অনেক ভালো। যে কি বলেছে? মালয়েশিয়া। ওই আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম না, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। তুমি যে একটু আইডিয়া করে একটা পারতেছো, সেটার ক্ষেত্রে তোমাকেও কিন্তু এখানে 1 মার্ক দেওয়া হবে। যে মুখস্থ করে আসছো যে 12টা কান্ট্রি, বাকি এটা কি মালয়েশিয়া না, তারও কিন্তু একই দেওয়া হবে। এটার উত্তর হচ্ছে কি সি। এটার উত্তর কি সি। কি এটার উত্তর কি সি, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটার মাঝে নেই কোনটা? মালয়েশিয়া, বাকিগুলা কি এটার মাঝে আছে। এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। তারপর কি 1960 সালে এই প্রতিষ্ঠানটার কি যাত্রা শুরু হয়। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে যাই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক সংস্থা? ঠিক আছে, এটা একটু আমরা দেখি, কে কমেন্ট করে জানাও এটার উত্তর কি হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা কি, কোন দেশ ভিত্তিক সংস্থা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এটা আমরা একটু কমেন্ট করে বলো
যে কোন দেশ ভিত্তিক সংস্থা? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দেখি সবাই একটু কমেন্ট করো, এটা পারা উচিত সবার, যে বাংলাদেশে আমরা এত দুর্নীতি করি, এটা হচ্ছে কি দুর্নীতি প্রতিরোধে একটা বেসরকারি সংস্থা। তো এটা পারা উচিত সবার। দেখি একটু কমেন্ট করে জানাও তো, দেখি এটা কি হবে। হ্যাঁ, একজন কমেন্ট করেছে বার্লিন। সাব্বির রিয়া তো কমেন্ট করেছে সি, তারপর রিফাত তামান্না সি, সুমাইয়া আক্তার সি। এটা হচ্ছে কি বার্লিন ভিত্তিক, তাহলে জার্মানি ভিত্তিক কি একটা বেসরকারি দুর্নীতি প্রতিরোধী কি বেসরকারি সংস্থা। ঠিক আছে, এটার কোন কোন দেশ? তাহলে বার্লিন হচ্ছে কি জার্মানির ক্যাপিটাল। এটা তাহলে কি উত্তর কি হবে? বার্লিন ভিত্তিক সংস্থা। ঠিক আছে, তো আমরা সলভ করতে করতে 28টা প্রশ্ন সলভ করে ফেললাম। দেখো এই যে প্রশ্নগুলো সলভ করলাম, এগুলো থেকে কিন্তু আমরা একটা কি মোটামুটি আইডিয়া পেলাম যে কোথা থেকে প্রশ্ন হয় বা কোথা থেকে প্রশ্ন হয় না। আমরা পড়ার ক্ষেত্রে যেমন প্রথমে পড়লাম আমরা কি বই, তারপর হচ্ছে মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধ, ইতিহাস, এগুলো থেকে কিন্তু কি সবসময় প্রশ্ন হয়। ঠিক আছে, তো আমরা এগুলো থেকে একটা মোটামুটি আইডিয়া পেলাম কোথা থেকে প্রশ্ন হয় এবং কোথা থেকে কি প্রশ্ন হয় না। ঠিক আছে, ইংলিশ বাংলায় যেভাবে হোক আগে আমাদের কি বেসিকটা ক্লিয়ার করে তারপর কি আমাদের ওইয়ে আসতে হবে। আর যেহেতু আমাদের হাতে 5 মিনিট সময় আছে, ওইটা তখন আমরা কি ভালো করে দেখে নিই, একটু জাস্ট আমরা দেখে নিব যে ওই যে অঞ্চলটা তখন বললাম যে এখন বর্তমান যে অঞ্চলগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সেই অঞ্চলটা একটু দেখব। সেটা হচ্ছে কি দেখো তখন যে আমি এঁকেছিলাম সেই অঞ্চলটা একটু আবার দেখিয়ে দিই, যেহেতু হাতে একটু সময় আছে আমাদের। দেখো দেখো এটা হচ্ছে কি উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই অঞ্চলের এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে মেক্সিকো উপসাগর, তারপরে এখানে হচ্ছে কি ক্যারিবিয়ান সাগর। এই যে ক্যারিবিয়ান এই অঞ্চলগুলো কি জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে কিছুদিন আগে কি টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে এই এখানের অঞ্চলগুলোতে, তারপরে এখানে কি টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে ইউএসএতে, আবার কি কোপা আমেরিকা হয়েছে। তো এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। ক্যাপিটাল সিটির ক্ষেত্রে যে প্রশ্নটা বললাম তখন কিন্তু একটু তাড়াহুড়া করে চলে গিয়েছিলাম। তো দেখো এটা হচ্ছে কি উত্তর আমেরিকা মহাদেশে কি এখানে কি কানাডা, ইউএসএ, আর কি হচ্ছে মেক্সিকো, আর তারপরে এখানে হচ্ছে কি মধ্য আমেরিকার যে দেশ, আর এখানে কি লাতিন আমেরিকার যে দেশগুলো ব্রাজিল, আর্জেন্টিনা বা যেগুলো। হ্যাঁ, ক্লাস মোটামুটি শেষ, আমরা প্রত্যেকটা প্রশ্নই সলভ করেছি। এখন জাস্ট একটু এটা দেখিয়ে দেই যাতে করে কি আমাদের এখান থেকে যদি প্রশ্ন আসে সেগুলো আমরা খুব ভালোভাবে আনসার করতে পারি। ঠিক আছে, এই ক্যারিবিয়ান অঞ্চল তোমাদের প্রশ্ন হতে পারে যে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ নয় কোনটি, বা ক্যারিবিয়ান অঞ্চলের ক্যাপিটালগুলো অনেক সময় আসে পরীক্ষা, কারণ এগুলো একটু ঝামেলাপূর্ণ হয়ে থাকে। যেমন হাইতির ক্যাপিটাল সিটি বললাম, তখন ট্রিনিদাদ এন্ড টোবাগোর বললাম, এগুলো থেকে প্রশ্ন আসে। যেগুলোর আগে পোর্ট দেখবে, পোর্ট সংক্রান্ত যে রাজধানীগুলো আছে সেগুলো কি পড়বে খুব বেশি করে। পোর্ট যে আগে দেখবে পোর্ট অফ স্পেন, পোর্ট অফ কি পোর্ট অফ স্পেন, পোর্ট অফ প্রিন্স, এখানে প্রিন্স থাকবে, পোর্ট অফ প্রিন্স, তারপর হচ্ছে পোর্ট লুইস, তারপর পোর্টস মোরসবি, এইগুলো একটু ইম্পর্টেন্ট। আর ক্যারিবিয়ান অঞ্চলের রাজধানীগুলো তোমরা জাস্ট একটু দেখে নিবা, যেমন জামাইকাটা হচ্ছে কিংস্টন, তারপর হাইতিটা বললামই তো পোর্ট অফ প্রিন্স, তারপর ট্রিনিদাদ এন্ড টোবাগোটা বললাম, তারপর বার্বাডোস, এগুলার কি ব্রিজটাউন বার্বাডোসের, এইগুলো একটু দেখবা। আর সাথে করে হচ্ছে কি মধ্য আমেরিকার যে রাজধানীগুলো এগুলো একটু অদ্ভুত শুনতে, এগুলো দেখবা। আর এখানে সুরিনাম একটা দেশ আছে, সুরিনামের রাজধানীও ইম্পর্টেন্ট পরীক্ষা এসে থাকে। তো এই প্রশ্নগুলা আচ্ছা নেক্সট ক্লাস কবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এই এই অঞ্চল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ এখানে কি আর তোমরা যে রিসেন্ট প্রশ্ন খেলাধুলার ইগুলো হয়, যেমন কি ফুটবল খেলা, বর্তমানে যে 2022 বিশ্বকাপ, কি এটা আমার লিখতে হবে না, বর্তমানে কি 22 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাতারে। 26-এরটা কোথায় হবে? আর তারপরে হচ্ছে কি অলিম্পিকের ক্ষেত্রে বড় 26-এরটা কোথায় হবে? 26-এটা হবে কি ইউএসএ, কানাডা, আর মেক্সিকোতে হবে কি কোথায়? এখানেই হবে ইউএসএ, কানাডা, মেক্সিকো, এখানে হবে ইউএসএ, কানাডা, মেক্সিকো। তার মানে এই অঞ্চলটা একটু ফোকাস বেশি করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তারপর হচ্ছে দেখো ইউএসএ, কানাডা, মেক্সিকোতে কি 26 ওয়ার্ল্ড কাপ, 2026 ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? ইউএসএতে। তারপর হচ্ছে 2024-এ যেহেতু অলিম্পিক হলো, তাহলে হবে 2028 সালে আবার। ঠিক আছে, 2028 কত সালে হবে? 2028। তো 2028-এর তো হবে কি লস অ্যাঞ্জেলস, ইউএসএতে, সেটাও কিন্তু এই কেন্দ্রিক ইউএসএতে, লস অ্যাঞ্জেলস, ইউএসএতে। আর 2028টা কি হবে? লস অ্যাঞ্জেলসে। এটার সাথে আমাদের একটু সম্পর্ক আছে। আমরা যে প্রথম যে
অলিম্পিকে অংশগ্রহণ করি সেটা কিন্তু 1984 সালে, কত সালে, 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে প্রথম আমরা কি অংশগ্রহণ করি। আবার 2028 সালে কি হবে, লস অ্যাঞ্জেলসে হবে। ঠিক আছে, তারপরে এই খেলাধুলা সংক্রান্ত যে সাম্প্রতিক তথ্যগুলো আছে এগুলো থেকেও আমাদের কি প্রশ্ন হয়। ঠিক আছে, এইগুলা থেকেও আমাদের কি পড়তে হবে। তো ওভারঅল আমরা একটা ধারণা পেলাম যে কোথা থেকে প্রশ্ন হয়, কোথা থেকে প্রশ্ন হয় না। ঠিক আছে, আমরা ক্লাস করতে করতে যখন টপিক ধরে পড়বো তখন আমরা একদম স্পেসিফিক করে, ঠিক আছে, সব কিছু পারবো বুঝতে যে কোথা থেকে প্রশ্ন হয়, কোথা থেকে হবে না। একজন মনে হয় কমেন্ট করেই যাচ্ছে, আব্দুল গাফফার চৌধুরী, মানে ওর কমেন্ট পড়িনি কারণে বারবার কমেন্ট করছে। ও হচ্ছে কে, সাবেরা সিনহা। ঠিক আছে, বুঝতে পারছি। তো দেখো সাবরিয়াত, হ্যাঁ লস অ্যাঞ্জেলস সেটা হচ্ছে কি 2028 সালের অলিম্পিক হবে। এই যে খেলাগুলো পরবর্তী আসরগুলো সেগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট থাকবে তোমাদের, তাহলে কি ওইগুলো পড়তে হবে। ঠিক আছে, আর ওভারঅল যেগুলো থেকে প্রশ্ন হয় ইংলিশ হোক আর বাংলায় হোক তোমাদের সেটা ই হবে না, কারণ বেসিক যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে দেখবা যে আর কোনো সমস্যাই হচ্ছে না। ঠিক আছে, তো আজকে ক্লাসে মূলত এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তী ক্লাসের আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।